শুধু দর্শক আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংলাপ অনুষ্ঠানে। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র অবস্থান করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তার সফর সঙ্গীদের মধ্যে আছেন বিএনপি, জামায়াত ও এনসিপির ৫ শীর্ষ নেতা। সম্প্রতি নির্বাচনী পদ্ধতি নিয়ে বিএনপি জামায়াতের মধ্যে চলছে রাজনৈতিক মনোমালিন্য। তাছাড়া এনসিপিও নির্বাচনের পূর্ব শর্ত হিসেবে কয়েকটি দাবি তুলেছে। এমন পরিস্থিতিতে ৩ দলের নেতাদের প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হওয়ার বিষয়টি নিয়ে চলছে নানা আলোচনা, জল্পনা কল্পনা। রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন আগামী নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করতে দলগুলোকে কাছাকাছি আনতে সরকারের এমন উদ্যোগ। কারো কারো মতে ভবিষ্যতে দলীয় সরকারের সময়ও এই ধারা যেন বজায় থাকে, তাই হয়তো এমন উদ্যোগ। তবে নেটিজনদের কারো কারো ধারণা আগামী সংসদ নির্বাচনে আসন ভাগাভাগির মতো আলোচনা হয়তো হতে পারে নিউ ইয়র্কে। প্রধান উপদেষ্টার সাথে ৫ রাজনৈতিক দলের নেতার সফর সঙ্গে হওয়ার বিষয়টি রাজনীতিতে নতুন মোড় নিতে পারে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ। দর্শক, তাই আজকে আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি রাজনীতিতে নতুন মোড়। আলোচনা হবে সমসাময়িক বিষয় নিয়েও। আলোচনা করবার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন নীলুফার চৌধুরী মনি, বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য আছেন খন্দকার আলমগীর হোসেন, কোষাধ্যক্ষ ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিওজে। দুজনকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য আজকের অনুষ্ঠানে। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন। দর্শক, বলছিলাম রাজনীতিতে নতুন মোড়, আমরা সেই পরিস্থিতি, সেই পরিবেশ দেখছি কিনা প্রথমে একটু যেতে চাই নীলুফার চৌধুরী মনির কাছে, বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য। নীলুফার চৌধুরী মনি, ডক্টর ইউনূস জাতিসংঘের পরিষদের অধিবেশনে বক্তব্য দেবেন ২৬ যদি সেপ্টেম্বর, তিনি এখন অবস্থান করছেন সেখানে। এবারে প্রথম নতুনভাবে দেখা গেল ৩ রাজনৈতিক দলের ৫ জন সিনিয়র নেতাকে নিয়ে তিনি সফর সঙ্গী করেছেন। এই সফর সঙ্গী হওয়ার বিষয়টি আপনি কিভাবে দেখছেন বা বিএনপি কিভাবে দেখছেন? আপনাকে ধন্যবাদ। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচককে শুভেচ্ছা। দেখেন, এটা রাজনীতির একটা শিষ্টাচার। সরকার প্রধান উনি সবার ম্যান্ডেটেই সরকার হয়েছেন, যদিও অনির্বাচিত, কিন্তু রাষ্ট্রের একটা বিশেষ সময়ে তাকে রাষ্ট্রের দায়িত্ব নিতে হয়েছে। তো গতবার উনি নেওয়ার পরে গিয়েছেন, একাই গিয়েছেন, তখন তার পরিষদবর্গকে নিয়ে গিয়েছেন। এইবারই প্রথম উনি ভাবলেন হয়তোবা যে কাউকে নিয়ে গেলে কোনো দলের, সব দলকে নেয় নাই, উনি সিলেকশন করে ২-৩টা দল থেকে নিয়েছেন। এতে হয়েছে কি, এতে এনসিপি কেউ গণ্য করেছেন উনি। হ্যাঁ, সেটা এতে হয়েছে উনি যাকে গণ্য করেছেন এখনো পায়নি নিবন্ধন পাওয়ার আগে দিয়েছেন। তো এই যে তা বিশেষ গুরুত্ব দিয়েছেন। অন্য দলগুলার, গণতন্ত্রের রাষ্ট্র যদি আমি বলি, অন্য দলগুলোকে কষ্ট দেওয়াটা ঠিক হয় নাই, আরো কিছু দলের নেওয়া দরকার ছিল। তো যাই হোক, উনি নিয়েছেন। এটা বিএনপি বড় দল হিসেবে এটা ঠিক করেছে কিনা যে অন্যান্য দলগুলোকে গুরুত্ব দেওয়া হলো না? এইটা আপনার রাজনৈতিক জায়গা থেকে আমি বলতে চাই যে এটা এর আগে হতো, অনেক আগে হতো। এইটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিভিন্ন দল থেকে নিয়ে যেতেন, তারপরে আর এই শিষ্টাচারটা ছিল না। যদিও এইখানে যা কথা বলবেন, আমরা এরকম দেখিনি যে যাদের নিয়ে গিয়েছেন তাদের সঙ্গে কোনো সিরিয়াস কোনো মিটিং আছেন। তারা তার সফরসঙ্গী হিসেবে গিয়েছেন। তারপরেও যদি ওই ধরনের হতে পারে, আমি জানি না, যেহেতু সামনে নির্বাচন, কোন ধরনের কি হতে পারে, কোনো মিটিং বা কোনো আলোচনা বা কোনো রকম বুঝানোর জনগণকে, এটাও একটা জিনিস হতে পারে। জনগণকে বুঝানো যে আমরা ঠিক আছি। আপনি দেখেন যে এই সরকার যখনই খুব বিপদে পড়েন তখনই কিন্তু বিভিন্ন দলগুলোকে উনি ডাকেন, এটাও কারণ হতে পারে। আবার সত্যিকার অর্থে মন থেকে অনুধাবন করে হতে পারে, দুটোই হতে পারে। তবে নিয়ে যাওয়ার পরে যে ঘটনাটা ঘটেছে এটা কিন্তু ভীষণভাবে কষ্টদায়ক। এই কারণে যে উনি সরকার প্রধান একটা দেশের, উনি ওনার দায়িত্ব পালন করতে পারবেন না, তাহলে নিলেন কেন? এই যে দায়িত্বটা পালন করতে পারলেন না উনি, নাজেহাল হলো দলগুলো, বিশেষ করে দুটো দল নাজেহাল হলো। সেইখানে উনি কিন্তু উনার নিরাপত্তার বলয় দিয়ে উনি চলে গেলেন।
বেশ করে আক্তার হোসেনের উপর ডিম মারার কথা হ্যাঁ বলছেন। না, উনি ওনার নিরাপত্তা চলে গেলেন, কিন্তু ওনার সফর সঙ্গীরা কিভাবে গেলেন সেটার খোঁজ খবর উনি নিলেন না, ওনার দূতাবাস নিলেন না। দূতাবাস যদি নিত তাহলে তো এমন ঘটনা ঘটতো না। ওইখানে অনেকগুলো অনিয়ম ছিল। এক, দূতাবাস যেভাবে এই খবরটা বাইরে গেল কিভাবে, ওনারা কত নাম্বার গেট দিয়ে বের হবে, দূতাবাসের বা ভেতরের কেউ না জানলে এটা হতো না। দুই, দূতাবাস কেন এই দায়িত্ব নিতে পারলেন না। তিন, বিএনপির নেতারা যেখানে বলা হয়েছিল সেখানে তারা অপেক্ষা করছিল, এবং একটা পর্যায়ে বলা হয়েছিল যে গেস্টরা চলে গেছে, আমন্ত্রিত অতিথিরা অলরেডি ত্যাগ করেছে এয়ারপোর্ট। কিন্তু যখন মাঝ রাস্তায় বিএনপি নেতাকর্মীরা গাড়িতে, তখন শুনলেন যে ওইখানে হইচই হচ্ছে। তখন গাড়ি ঘুরিয়ে আসতে আসতে বুঝে নিত এগুলো তো আর বেশিক্ষণ হয় না, হলে 5-7 মিনিটের মধ্যেই সব কিছু শেষ হয়। তো এই যে ঘটনাটা বিএনপিকে অন্যরকম করে জানানো হয়েছিল। 4 নাম্বার, এটা এমন না যে নতুন, এরকম ঘটনা ঘটেছে এর আগেও, তাহলে কেন তারা সচেতনতা অবলম্বন করলো না? এটা কি নিয়ে যে তাদেরকে বিশেষ বিপদে ফেলানো, নাকি এটা অ্যাক্সিডেন্টলি? অবশ্যই অ্যাক্সিডেন্টলি না, কারণ অতীত থেকে প্রত্যেকটা মানুষের শিক্ষা নেওয়া উচিত। সেটা তো এর আগে তো আমরা দেখলাম তথ্য উপদেষ্টার উপরও হামলা হয়েছে, লন্ডনে হামলা হয়েছে। হ্যাঁ, তো অতীত থেকে শিক্ষা নেওয়া উচিত, আমি এটাই বলছি। তারা কনসাল জেনারেল সেই মানে কোন ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা নেন। আমি আপনাকে বলি, যারা সরকারে আছে তাদের সব জায়গায় গেলে সমস্যা হয়, কিন্তু অন্য যাদের সঙ্গে এটা হলো তারা কিন্তু সরকারে নাই। হতে পারে এনসিপি কে সরকারি দলের কিংস পার্টি মনে করা হয়, তার সাথে হতে পারে, বাট বিএনপির সাথে তো এটা হতে পারে না। তার মানে যে এই সরকারের সাথে যাওয়ার কারণেই এই ঘটনাটা ঘটেছে। বিএনপির মহাসচিব তো 2 দিন পর পরই চিকিৎসার জন্য বিদেশ যায়, কই তখন তো হয় না, তাহলে কেন কাজকে হলো? এটার কারণটা সরকারকেই বলতে হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব উনি সব জেনে শুনে গেলেন যে এরকম একটা না, এরকম তো হতে পারে, এটা তো ওনার জানার কথা ছিল না, এবং প্রোটেকশন দিতে পারবে না এটা তো উনি জানেন না। আপনার দূতাবাস কেন প্রোটেকশন দিতে পারলো না? দূতাবাসের লোকজনকে আমার মনে হয় ডেকে এনে জবাবদিহিতা করার জন্য তাদেরকে শোকজ করা উচিত, যে তুমি কেন এই এতগুলা। নাহিদ ইসলাম তো তাদের পদত্যাগ দাবি করেছেন। হ্যাঁ, আমি নিজেও এই কথাটাই বলতে চাই যে তাদেরকে আগে যে কোনো জায়গায় পদত্যাগ করার আগে তো আগে শোকজটা করবে যে কেন এটা হলো তুমি, এবং এই ভেতরের কথাটা, যেহেতু সাধারণ মানুষ যে গেট দিয়ে বের হয় তারা কিন্তু ওই গেট দিয়ে বের হয় নাই, তাহলে অনেক লোক আমরা দেখতাম শেখ হাসিনা যখন যেতেন তখন তার দলের নেতাকর্মীরাও মিছিল মিটিং করতো বা বিক্ষোভ করতো। এবার বিএনপির নেতাকর্মীরা আমি তো ওইটাই বললাম, বিএনপিরা তো ছিল একটা জায়গায়, বিএনপি তো তাদের বিরুদ্ধে কিছু করার কথা না। বিএনপির মহাসচিব যাচ্ছে, বিএনপির 2 জন প্রতিনিধি যাচ্ছে, এটার জন্য বিএনপি তাদেরকে স্বাগতম জানানোর জন্য এয়ারপোর্টে আসছে। কিন্তু বিএনপিকে ভুলভাল জায়গাটা সিলেক্ট করে বলা হয়েছিল যে ওইখান দিয়ে বের হবে, এবং একটা পর্যায়ে বলা হয়েছে তারা বের হয়ে চলে গেছে আরেকখান দিয়ে। তখন এয়ারপোর্টের লোকজন যারা ছিলেন তারাও ষড়যন্ত্র করছে। যেটাই হোক, ষড়যন্ত্র যেই করুক, এটা বের করা উচিত আমি মনে করি, এটা অবশ্যই বের করা উচিত। আপনি কি মনে করেন হবে? আমরা দেখেছি তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের উপর যে হামলা হয়েছে, এরপরে তো দেখলাম কোন ধরনের কনসাল জেনারেল গুলো, কনসুলেট গুলো কোন ধরনের, তাহলে তারা যদি দেশে মব করছেন, মবের তাদের ছত্রছায়ায় মব হচ্ছে, বিদেশে এটা মব বলা হয়, বিদেশে মব তাদের উপরও হচ্ছে, তারা কোনোটারই বিচার করতে পারছেন না, তাহলে তারা সম্পূর্ণরূপে ব্যর্থ একটা সরকার টিকে থাকে কিভাবে? ধন্যবাদ। আমি একটু যেতে চাই সাংবাদিক খন্দকার আলমগীর হোসেনের কাছে, কোষাধ্যক্ষ ঢাকা সাংবাদিক ইউনিয়ন। খন্দকার আলমগীর হোসেন, আপনি কি দেখছেন যে নিউ ইয়র্কের সফরে 3 রাজনৈতিক দলের 5 নেতা আছেন সফর সঙ্গী হিসেবে, অন্যান্য দলগুলোকে নেওয়া হলো না, সেখানে নেওয়া হলো বিএনপি জামাত, পাশাপাশি নিবন্ধন পায়নি এমন একটি দল এনসিপির আক্তার হোসেন, সেই সাথে ডাক্তার তাসনিম জারাকে নেওয়া হলো, দেখা গেল আক্তার হোসেনের উপর ডিম ছোড়া হলো, তাসনিম জারাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করা হলো। এই সফরটা কেবল কি কারণে, আসলে কি মনে হয়? আমরা দেখেছি এর আগে সরকারের পক্ষ থেকে কেউ গেলে তাদেরকে সেফটি দিতে পারে না, মাহফুজ আলমের উপর হামলা, এবার প্রধান উপদেষ্টা নিয়ে গেলেন, আসলে কোন উদ্দেশ্যে নিয়ে গেছেন বলে মনে হয় আপনার? জি, ধন্যবাদ। চ্যানেল এস এর যারা দর্শক শ্রোতা আছেন এবং আমার সহ-আলোচক সহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। রাজনীতিতে এই ধরনের
সফরের সাথে রাষ্ট্রের প্রধানের সাথে সফরকে আমি ইতিবাচকভাবে প্রথমত দেখি। এটা খুবই একটি দেশের জন্য, দেশের রাজনীতির জন্য খুবই ইতিবাচক এক্সাম্পল হতে পারে ভবিষ্যতের জন্য, হতে পারে যে যত কাদা আর অন্য ছড়িয়ে কি দেখছেন ইতিবাচক ছাড়া আর কি দেখছেন? অন্য যত কাদা ছড়িয়ে থাকুক রাজনৈতিক দলগুলোর মধ্যে, তার এমন তো না শুধু রাজনৈতিক দলের সাথে সরকারের বিরুদ্ধেও কাদা ছোড়াছড়ি আমরা দেখেছি। এই সরকার বিএনপির পক্ষ হয়ে কাজ করছে এমন বক্তব্য তো দেখেছি। বিএনপি জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার তিনি একই কথা বলেছেন, জামায়াতের সেক্রেটারি জেনারেল। তো এগুলি হলো রাজনীতির জন্য, রাজনীতিতে এই সমস্ত কথা বলতে হয়, এরপরে আবার একটা বিষয়তে এক হইতে হয়। যেমন রাষ্ট্রের কমন স্বার্থে, স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে, তখন সব কিছুর ঊর্ধ্বে গিয়ে সবার আগে দেশের প্রশ্নে সবাইকে অনেক কিছু দলীয় স্বার্থ, দলীয় অনেক কিছু স্যাক্রিফাইস করে এক হতে হয়। তার মানে কি জামাত যে আন্দোলন করছে পিয়ার পদ্ধতি নিয়ে, এটা কি মানে স্বাধীনতা সার্বভৌমত্ব বিষয়টাকে মাথায় রেখে করছেন? বিষয়টা এরকম না, স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে পিয়ারের কোনো সম্পর্ক নাই। আমি যেটা ফোকাস করতে চাচ্ছি সেটা হলো যে দেশের যে অনেক ধরনের সমস্যা থাকবে, ক্রাইসিস থাকবে, সেখানে আবার আমরা সবাই একসাথে বসার যেই চেষ্টা, এটাও থাকতে হবে আমাদের মধ্যে। 5ই আগস্ট হয়েছে এর বিপক্ষে অবস্থান, কারণ 5ই আগস্টের আগে মানুষের মুখ দেখাদেখি করা হইতো না, বিয়ে শাদী পর্যন্ত রাজনৈতিক ভিন্ন মতের কারণে বিয়ে শাদী পর্যন্ত হইতো না, সামাজিক দেখাদেখি বন্ধ হয়ে গিয়েছিল আমাদের মধ্যে। কিন্তু 5ই আগস্টের পরে যেই একটা বন্দোবস্ত নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশে এবং যেই ঘটনাটা আপনি বলতেছেন বাংলাদেশে, এগুলি প্রধান দল। আপনি যদি নির্বাচন বলতেছেন যে নিবন্ধনহীন একটা দলকে নিছে, আমি কিন্তু এটা এভাবে দেখি না। আমি মনে করি যে বাংলাদেশের নতুন বাংলাদেশের যে মহানায়ক তারা বাংলাদেশ, নতুন বাংলাদেশ, আমরা বিএনপি জামাত সবাই এখানে অংশীজন এই আন্দোলনের, সবাই অনেক চেষ্টা করেছে। আজকে 17 বছর ধরে এই স্বৈরাচারী সরকারকে পতনের জন্য নানান ধরনের জীবনের সর্বস্ব দিয়ে মানুষ চেষ্টা করেছে, কিন্তু তারা সেই সফলতাটা আমাদেরকে এনে দিয়েছে। এটা যেভাবে আপনি ব্যাখ্যা করেন, যতভাবে ব্যাখ্যা করেন, সেই দৃষ্টিতে এনসিপিকে আপনি সাথে নিয়ে যাওয়াটাকে আমি দোষের মনে করি না। তার সাথে যে বড় দুইটি দলকে নিয়েছে, এটাতেও আমি দোষের মনে করি না। এখানে 53-31টা দল আছে, এভাবে নেওয়া সম্ভব না। এখানে প্রতীকীভাবে এটা নেওয়া হয়েছে। আমি আরেকটা জিনিস আপনাকে এখানে বলতে চাই, সেটা হচ্ছে যে ডক্টর ইউনূস বিশ্বকে দেখাতে চেয়েছেন যে আমি যে একটা অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনা করছি, বাংলাদেশের বড় যে স্টেক হোল্ডার, বড় দলগুলো, এগুলি আমার সাথে আছে, তারা আমার পাশে আছে, তারা আমার সমস্ত কাজের তারা আমাকে সহযোগিতা, একটা মেসেজ দেওয়ার জন্য উনি ওখানে গিয়েছেন। এখানে যে ঘটনাটা ঘটেছে, পৃথিবীর ইতিহাসে বাংলাদেশ না, আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়াতেও রাজনীতির কোনো শাখা পৃথিবীর কোনো দেশে নাই তাদের, আপনি কোনো দলের, কিন্তু বাংলাদেশে একমাত্র। এতে করে আমাদের দেশের কিন্তু বিরাট ক্ষতি হচ্ছে। যারা এই হামলাগুলি করেছে তারা কিন্তু নাগরিক, তাদের কিন্তু কিচ্ছু হবে না, তাদের কিন্তু কোনো সমস্যা হবে না, কিন্তু সমস্যা হবে আমাদের, যারা ওই দেশগুলিতে যেতে চান ভবিষ্যতে, তাদের জন্য প্রবলেম হবে। এজন্য যারা এই কাজগুলি করছেন, এগুলি কোনো নৈতিকভাবে বলেন কোনো ইয়েতে সম্ভব না। এটা এভাবে এরকম নতুন, হ্যাঁ, এখানে নতুন ডাইমেনশন আছে এই ঘটনা। এই আন্দোলন কি নতুন না হচ্ছে? না, এই আন্দোলন নতুন না, দীর্ঘদিন। কিন্তু একটা স্বৈরাচারী সরকারও, হাসিনা যখন বিভিন্ন দেশে সফর করছে, তখনও কিন্তু বিএনপি জামাতের লোকরা প্রতিবাদ করছে, কালো বেশ ধারণ করছে, গো ব্যাক, এই সমস্ত স্লোগান দিছে। কিন্তু এভাবে ডিম নিক্ষেপ করা, অশ্লীল ভাষা, যে ধরনের তাসলিম যারা এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে যেভাবে ওনার মতো একদম ভদ্র মানুষ হিসেবে, এবং যত যাই আমাদের রাজনৈতিক ভিন্ন আলোচনা থাকতে হবে, যত কিছুই বলেন, ওনার মতো একজন ভদ্র মানুষকে যে ধরনের আচরণ করা হয়েছে ওনার সাথে। আমি আরেকটা জিনিস এখানে আমি উদ্বোধন করবো, নীলুপা, ইয়াসমিন, মনি আপা যদি এই বিষয়টা একটু বলেন। আপনি দেখবেন যে এই ঘটনাটা আমি কিন্তু স্তম্ভিত হয়ে গেছি। এই ঘটনাটা তারা যেভাবে ঘটাইছে এত শীর্ষ নেতাদের উপরে, আপনি দেখেন জামাতের যে নেতা ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং ওনারা যে গেলেন, তাদের উপরে কি আক্রমণ হয়েছে? হয় নাই। কেন হয় নাই? তাদের সমস্ত নেতাকর্মী ছিল, শত শত নেতাকর্মীরা তারা এখানে ছিল এবং তাদের নেতাকে প্রোটেকশন দিয়ে তারা কিন্তু ইয়ে করছে। এখানে বিএনপি কোথায় ছিল? আমি বলবো যে বিএনপির নেতাকর্মীরা ভুল মেসেজ পাইছে। আপা বললেন যে ওনারা এই গেট দিয়ে বের হইতে পারে না, ওই গেট দিয়ে বের হয়েছেন, এ সমস্ত কথা বললে কিন্তু হবে না। আমার একটা মহাসচিব ওই দেশে যাচ্ছে,
ওই দেশের পার্টি, তারা ওখানে যে অঙ্গ সংগঠনগুলি আছে তারা তো অনেক কাজ করেন, তারা সব খোঁজ খবরে রাখেন নিশ্চয়ই, তারা কেন প্রোটেকশন দিতে? আমি দেখছি যে কিংবা মির্জা ফখরুল তো বলতে পারতেন আমরা অমুক গেট দিয়ে বের হচ্ছে, তোমরা ওদিকে আসো। না, এটা অবশ্যই জানে না, এরকম আমি বিশ্বাস করি না এটা। কারণ হচ্ছে যে উনি বাংলাদেশে তার দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, একটা পার্টির, বাংলাদেশের সর্ববৃহৎ পার্টির দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, একটা দেশ থেকে আরেকটা দেশে যাচ্ছে, এটাও হতে পারে না। এবং আপনি দেখেন ওখানে আক্তার এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জামাতের লোকরা সেভ করতেছে। আপনি খেয়াল করছেন, দেখুন আমরা জামাত শিবির বলতেছে পাশ থেকে, স্যার আপনার কোনো সমস্যা হবে না, স্যার আপনি চিন্তা করেন না বলতেছে। এখানে বিএনপি কোথায়? এবং যারা গেল না কেন, কি মনে হয়? না, বিএনপির এগুলি মানে এখন মনে করতেছে সরকার চলে আসছে, ক্ষমতায় চলে আসছে, মনে করতেছে যে আমাদের এখন আর কোনো দরকার নাই। আন্দোলন সংগ্রাম যে একটা লাগাতার জিনিস, এটা হঠাৎ করে চুপসে যাওয়া, হঠাৎ করে পুষ্পরিত, এরকম কোনো ব্যাপার না। আমি মনে করি যে এটা মানে একটা মানে স্থিমিত অবস্থা বিরাজ করতেছে ওখানকার নেতাকর্মীদের, বা সারা দেশে মনে করতেছে যে আমরা ক্ষমতায় আসতেছি, এটা একটা রিল্যাক্স ভাব থেকে এটা হইতে পারে। নাইলে আরো আন্দোলন করছে আমাদের অন্যান্য বিদেশি বিএনপি যে সংগঠনগুলি আছে, তারা কিন্তু শেখ হাসিনা যখন যেত মানে কঠিন প্রতিবাদ করেছে, অনেক জনসমাগম হয়েছে, শত শত মানুষ হয়েছে, হাজার হাজার মানুষ হয়েছে, এরকম সমাবেশও কিন্তু বিএনপি গত 5 আগস্টের আগে কিন্তু করেছে। তাহলে এখন হলো না কেন? তাহলে বোঝা যাচ্ছে যে তারা এখন মনে করতেছে আমরা ক্ষমতায় আসবো, এই এরকম একটা বিষয় রিল্যাক্স মোডে চলে গেছে। ধন্যবাদ, ধন্যবাদ। না, এখন চিন্তা করতেছে যে কখন কি করব, কে কি হবে, এমপি হব, মন্ত্রী হব, কে এগুলি নিয়ে ব্যস্ত। আমার মনে হয় যে আমার পার্টির প্রতি আন্তরিকতা, একটা মহাসচিব গেল, আমার মহাসচিব, এই বক্তব্যটাকে কিভাবে আপনি এটা মনে করি না। এক নাম্বার হচ্ছে মহাসচিব রাষ্ট্রীয় সফরে গেছে, এটা রাষ্ট্রীয় না, জাতিসংঘের। বিএনপি নেতাকর্মীরা কি আসলে সেখানে রিল্যাক্স মুডে আছে? আমি বিএনপি সেন্ট্রাল কমিটির একজন নেতা জিল্লুর রহমান সাহেবের ফেসবুক থেকে আমি এই এতক্ষণ আমি যা বললাম এটা ওনার পোস্ট থেকে আমি বলেছি। ওনাদেরকে উল্টাপাল্টা দিক বোঝানো হয়েছিল। আমি তো এটাই বলি যে নির্দিষ্টভাবে ক্লেম করা হোক, ক্লেম করে এটার জবাবটা নেওয়া হোক, এবং এইখানে সম্পূর্ণরূপে দায়ী হলো আপনার নিউ ইয়র্কের যারা নেতা, তাদের উপর কোনো দোষ চাপাচ্ছেন না? না, দোষ চাপানোর তো এখানে কিছু নাই। বিএনপি তো আসলে ওইভাবে জানে না। বিএনপি মনে করেছে আসবে, বিএনপি গিয়েছে যেভাবে বিএনপি সবসময় যায়। বিএনপির মহাসচিব যাবেন, নেতাকর্মীরা জানতেন না? নো, আপনি শুনেন, এতদিন ডেমনস্ট্রেটর ছিল সরকারের বিরুদ্ধে, যখন ফ্যাসিস্ট ছিল, ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন আমাদের কি পরিমাণ দেশে অত্যাচার করতো আপনি জানেন। এবং আমাদের যে মানুষগুলো বিদেশ থাকে তারা ম্যাক্সিমামই যেতে বাধ্য হয়েছিল এবং তাদের জীবনটা ওইখানে তারা কাজ করে খাচ্ছিল ঠিকই, কিন্তু তাদের সমস্ত শরীরটা ছাড়া মনটা সম্পূর্ণ বাংলাদেশে পড়েছিল, যে কারণে তখন তারা ডেমনস্ট্রেটর করতো। একটা সরকার চেঞ্জের পরে যখন ডেমনস্ট্রেটরের তাগাদ থাকে না, আপনার তাগাদা যখন না থাকে, তখন মনে করে আমার মহাসচিব আসবে, অন্যরা যাক রিসিভ করুক, আমি তো মিটিং করবে, 1-2টা মিটিং তো হবে, তখন তো তারা থাকবেই। এটা একটা ব্যাপার। আন্দোলনটা যেভাবে হয় পরবর্তীতে আপনার, এটা তো খুশির খবর যে বিএনপি হালুয়া রুটির ভাগ খাওয়ার জন্য যায় না কোথাও, ওইভাবে যায় নাই। নইলে তো পাওয়ার পার্টি পাওয়ারে আসবে এরকম, বা পাওয়ার পার্টি না হলে সরকার এরকম, তারা নিরপেক্ষ, নেতাকর্মীরা কোনো কারণে বঞ্চিত, নেতাকর্মীরা গিয়েছে, যেটা আমি বললাম, আমার কথাটা আপনাকে সত্য ধরতে হবে। কারণ একজন তার ফেসবুকে পোস্ট করেছে, তাদেরকে অন্যভাবে বিড়ম্বিত করা হয়েছে, যে চলে গেছে বা কিছু। এটার জন্য আপনি দুর্বলতা মনে করেন না, যে রাজনৈতিক দুর্বলতা, যে একজন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো শুনেন, মুরব্বীরা একটা কথা বলে যে শিখছো কোথায়, বলে ঠেকছি যেথায়। তো এইটা না ঠেকলে বোঝা যেত না। ডক্টর ইউনূসের মতো একজন ইন্টারন্যাশনাল সেলিব্রিটি, উনি যে উনাকেই দেখভাল করার জন্য এদেরকে নিয়ে বিড়ম্বনায় ফেলবেন, এটা বিএনপি মনে করতে পারেন নাই। জামাতের কাছে অনেক তথ্য থাকে, জামাতের কাছে, এই জন্য প্লিজ আমি আপনার সময় বলি না, জামাতের কাছে অনেক তথ্য থাকে, যে তথ্যগুলা জামাতের লোক সব দলেই থাকে, সব দলেই আছে, যে কারণে তাদের কাছে যে তথ্য থাকে অন্যদের কাছে ওই তথ্য থাকে না। অন্য কোনো দলে নাই। বিএনপি থেকে জামায়াতের রাজনীতি অনেক এগিয়ে। এটাকে রাজনীতি এগিয়ে বলে না, এটাকে আপনার অন্য রাজনীতিতে অন্য দলের নিজের লোক ঢুকিয়ে
এইখানে গুপ্ত রাজনীতি করার নাম রাজনীতি না, ওখানে গুপ্ত রাজনীতি সবখানে জামাতের কাছে তথ্য সবসময় আপনি উর্বর তথ্য পাবেন, একদম সলিড তথ্য পাবেন, কারণ ভেতরে ঢুকা সব দলের মধ্যে ভিতরে ঢুকে জামাত কাজ করে। বিএনপি এই কাজ কোনোদিনই করতে পারে না। আপনি দেখেন, আমি শেষ করি, বিএনপি যখন রাজপথের বিরোধী দল ছিল তখন জেল জুলুম হুলিয়া গুম হয়েছে, খুন হয়েছে, আপনার একটা গুলির বদল 19টা গুলি হয়েছে, তারপরেও কিন্তু বিএনপি তার নিজের নাম চেঞ্জ করে নাই, নিজের নাম চেঞ্জ করে কোথাও যায় নাই। এটাই হচ্ছে জামায়াত। আপনি এই যে ডাকসু ইলেকশনটা দেখেন, অনেক নাম যে অন্যখানে অন্য দলের সাথে ছিল, ছাত্রলীগের অনেক পোস্টেড নেতারা আপনার শিবিরের ইলেকশন কিভাবে করে, শিবির কিন্তু হঠাৎ করে একজনকে নেয় না, অনেক দিনের আপনার সাথী হতে হয়, অনেক দিনের সাথী হতে হয়। তার মানে আপনি এক দলের সাথী হিসেবে আছেন, কাজ করছেন, আরেক দলের গিয়ে পোস্ট নিয়ে আরেকটা পোস্ট নিয়ে কাজ করছেন। যে কারণে উমামা বলছিল না যে আমরা তাদের শিবিরের নাম জানতে চাই, শিবিরের আমরা কমিটির নাম জানতে চাই, তারা কিন্তু এই কমিটির নাম কিন্তু বহু বছর কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে দিচ্ছিল না। ধন্যবাদ মনি আপা। দর্শক, আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, আমাদের সঙ্গে থাকবেন। শুধু দর্শক, আবারও আমন্ত্রণ চ্যানেলে সংলাপ অনুষ্ঠানে। চলছে আলোচনার বিষয় রাজনীতিতে নতুন মোড়। আলোচনায় আছেন নীলুফার চৌধুরী মনি, বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য, আছেন খন্দকার আলমগীর হোসাইন, কোষাধ্যক্ষ ঢাকা সাংবাদিক ইউনিয়ন। দুজনের আলোচনা চলছিল। এবার বিরতির পর একটু সাংবাদিক নেতা খন্দকার আলমগীর হোসাইনের কাছে যেতে চাই। আলমগীর হোসাইন, সোমবার, আজকে যদি মঙ্গলবার, সোমবার দুপুরে লক্ষ্মীপুর জেলা আউটডোর স্টেডিয়াম মাঠে সদর পূর্ব বিএনপির প্রতিনিধি সম্মেলনে অংশ নিয়ে একটি বক্তব্য রেখেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী এনি। তিনি বলেছেন, জামায়াত জাতীয় বেঈমান এবং চরমোনাই পীর হলো ভণ্ড, এমন মন্তব্য তিনি করেছেন। আপনি কি মনে করেন, সাংবাদিক বা জামায়াতের সাথে বিএনপিকে কখনো একসময় দেখেছেন কিনা, জোট করতে দেখেছেন কিনা, আপনি কি মনে করেন? ধন্যবাদ। তাহলে ভণ্ডদের সাথে কেন বিএনপি এতদিন রাজনীতি করল? আপনার প্রশ্নের উত্তর যাওয়ার আগে আমি মনি আফার একটা প্রশ্ন ব্যাপারে আমি একটু জানতে চাই। সেটা হচ্ছে যে ডাকসু যেই নির্বাচন হলো সেখানে উনি বলছেন যে ছাত্র শিবিরের পোস্টেড নেতারা, মানে পোস্টেড তারা গুপ্ত রাজনীতি করতো, এক কথা। মানে ওনার নাম জানেন কিনা, এরকম দুই একজনের নাম যদি বলেন। যে না, এটা ডাকসুর ইলেকশন হয়েছে, আপনি তো জানেন, নাম বলার কিছু নাই। ছাত্রলীগের পোস্টের আপনার জিএস এরই তো পোস্ট ছিল, ওদের যে জিএস এর না, হ্যাঁ, জি, আমি আপনাকে একটু কারেকশন ছিল, আর এরকম অনেকগুলো ছিল। আমি একটু কারেকশন বলি, এসএম ফরাদ আর ফরাদ এক ব্যক্তি নয়। এগুলা আমরা এটা তারা প্রমাণ করতে পারে না ওইভাবে। জি, আমি এটা জেনে বলছি আর কি। যিনি ছাত্রলীগের কমিটিতে ছিলেন, খারিজ হয়ে গেছে রিটটা। না, ওইটা আরেক জিনিস উনি বলছেন। এখানে হচ্ছে যে উনি যে পোস্টেড নেতার কথা বলতেছেন, উনি এসএম ফরাদ, উনি একজন, আর ফরাদ হোসেন যিনি ছাত্রলীগের কমিটি ছিলেন, উনি ফরাদ হোসেন। এবং উনি নির্বাচনের সময় যখন চলছিল, আমরা যখন এই প্রশ্নগুলি করছিলাম সাংবাদিক হিসাবে, তখন এখানে ওই যে ছেলে ফরাদ হোসেন উনি লাইভে এসেছেন এবং ওনার বক্তব্য, হ্যাঁ, ওটা ওখানে আসছে। তো এখানে রাজনীতিতে আসলে যে আগে কেউই কিন্তু ভালোভাবে রাজনীতি করেন না, ছাত্রদলও পারে নাই, ছাত্র শিবিরও পারে নাই সঠিকভাবে হলে থেকে রাজনীতিক যে সৌন্দর্য কালচার এখন যেভাবে রাজনীতিটা করতে পারছে, এটা কখনো ছিল না। তো এখনো ছাত্রদল এখনো করতে পারে না, ছাত্রদল হলে ঢুকতে পারে না, ছাত্রদলকে হলে সিট দেওয়া হয় না, তো এখনো ছাত্রদল করতে পারে নাই। গত 1 বছর ছাত্রদলের ক্যাম্পাসে ঢুকতে দেয় নাই, কমিটি বানাইছে, কমিটি বানানোর পরে ছাত্রদলের কমিটি ঘোষণা করছে, আমার দল আমি কমিটি ঘোষণা করব, তাদেরকে ঢুকতে দিবে না, তাদের জন্য রাত দুপুরে হ্যাপি মিছিল করছে। সেই মিছিলগুলো নিশ্চয়ই দেখছেন আপনি ইলেকশনের আগে। আমি একটু শেষ করি। তো এখন বিষয় হচ্ছে যে ছাত্রদল এখন রাজনীতি না করার কোনো উপাদান আছে বলে আমি মনে করি না। ছাত্রদল কেন আপনার বিপি পদে, জিএস পদে এভাবে ভূমিধস বিজয় হলো? আমি 30 সেকেন্ড বলে আমি আপনার প্রশ্ন যাচ্ছি, ডাকসু 30 সেকেন্ড বলে আমি আমার প্রশ্ন উত্তরে যাচ্ছি। আমি সেখানে আপনি দেখেন, আমরা এখানে যারা উপস্থিত আছি সারা দেশবাসী, কেউ কি মনে করেছে বিপি সাদিক কায়েম 14-15 হাজার ভোট পাবে? হয়তো আমরা যারা মাঠে ছিলাম দেখেছি, তাদের কর্মকাণ্ড গত 1 বছর ধরে জানি, তারা আমরা ভাবছি যে সাদিক কায়েম সহ কয়েকটা ভালো করবে, কিন্তু এভাবে বিজয় হবে কেউ ভাবছে? ভাবে নাই।
কারণ হচ্ছে যে এখন সবাই এখানে কাজ করতে পারতেছে, জনবান্ধব কর্মসূচি নিয়ে যেতে হবে। আপনি দেখা যাচ্ছে যে একটা ছেলে অসুস্থ হলে হলে ছাত্র শিবির নিয়ে যাচ্ছে, আমরা এগুলি নিয়ে কাজ করছি, কেন তারা এইভাবে ভালো রেজাল্ট কিন্তু বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়তে এতিমখানা না, সেখানে খাট কেন দেওয়া দিতে হচ্ছে? যৌক্তিক না। একটা ছেলে, এটা তো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেয়, এটা তো অন্য কেউ দেয়। বিশ্ববিদ্যালয় আপনি একটা ভালো কাজ করার জন্য, আমি একটা আমি পথে আমি অ্যাক্সিডেন্ট হয়েছি ধরেন, আপনি একটা ধরেন আইনের মানুষ বা যে কোনো পেশা, সাংবাদিকতার মানুষ, আমরা তো সাংবাদিকতা করি, তখন কি আমি এর লোকটাকে বাঁচাতে না আমি ছবি তুলবো, আমি নিউজ করব? আমার প্রথম প্রায়োরিটি, আমি মানুষের স্বার্থে আমি কাজ করতেছি, এগুলি আইনের প্রয়োজন নাই। অনেক কিছুর আছে যেগুলি আইন এবং নীতির প্রয়োজন পড়ে না। আমি যখন সাংবাদিকতার একটা মানুষ আহত হয়ে আমি হসপিটালে নিয়ে যাই, আমি যখন 9 দফা যখন পৌঁছাইলাম, আমি সাংবাদিক নেতা হিসেবে আমি 9 দফা প্রত্যেকটা টেলিভিশনে, আমি সহ আমাদের সাথে একজন আবদুল্লাহ মজুমদার ছিলেন, আমরা পৌঁছাইছি। তো আমার তো এই দায়িত্ব ছিল না, এগুলি করতে হয়। একটা মানুষের এখানে 4 প্রকার কামড় খাবে, এর একটা খাটের ব্যবস্থা করা, এটাকে আমি এভাবে দেখি না, এটা অন্যরা অন্যভাবে বলতে পারে। আমি একজন আমি আপনাদের প্রশ্ন এনি সাহেব যে কথা বলেছেন, এখন উনি এটা ভালো বলতে পারবেন, উনি কেন বলছেন রাজনৈতিক কারণে বললেন। আমি সাংবাদিক হিসেবে মনে করি যে এখন আসলে যে বাংলাদেশে আমি যেটা বুঝি আর কি, আপনি ধরে আমি আপনাকে তর্কের খাতিলে আমি একটা কথা বলি, ধরেন বিএনপি এবং জামাত 2 দল একসাথে আছে এখন এই মুহূর্তে, সারা দেশে বিএনপি জামাত একসাথে হয়েছে। তো বাংলাদেশে আর কোনো রাজনীতি আছে আপনি মনে করেন? বাংলাদেশে আর কোনো রাজনীতি নাই। 2টা দল একসাথে থাকলে আর যে সব দল আছে এই সবগুলো দল নিয়ে আসলে কোনো কিছু নাই। আমি মনে করি যে এটাই বাস্তবতা, এটাই সৌন্দর্য যে বিএনপি জামাত আলাদা। বিএনপি জামাত যদি একসাথে থাকে বাংলাদেশে কোনো কিচ্ছু নাই, বিভেদ নাই, কিচ্ছুই হবে না বাংলাদেশে। তো এটাই মনে করি যে সময়ের বাস্তবতা হচ্ছে যে 2টা দল এভাবে ভিন্নভাবে 2টা জোট করার চেষ্টা করতেছে, তৃতীয় একটা জোট করার, এগুলি রাজনৈতিক বিকাশ হবে। মানে শহীদুদ্দীন চৌধুরীর বক্তব্যটা হচ্ছে তেমন কিছু না, মানে রাজনৈতিক বক্তব্য, উনি রাজনৈতিকভাবে বলতেছে। এভাবে আসলে আমি কাউকে বেঈমান, এভাবে একদম মুনাফেক এভাবে বলার আমি পক্ষে নই। কারোভাবে ধরেন আপনি ধরেন একটা মুনাফেকের আমি এই ব্যাখ্যা দিব, আমি আপনাকে মুনাফেক বলবো না এভাবে। আমি মনে করি যে আপনি এইভাবে মুনাফেকই করছেন। আপনি যদি মুনাফেক হন তাহলে আপনি দীর্ঘ রাজনীতি করছেন একসাথে, এই জবাব মানুষ যখন আপনার কাছে চাইবে তখন সেই জবাব আপনাকে দেয়া লাগবে। তো আমি মনে করি যে এসব ক্ষেত্রে রাজনীতিতে আসলে যে 5ই আগস্ট কেন হইল, আপনি দেখেন এইভাবে ডাকসুতে এগুলি কিন্তু সিম্বল। যত যাই বলেন, অনেকে বলে যে ডাকসু জাতীয় নির্বাচন এক না। আমরা মাঠে ঘাটে কাজ করি, মানুষ এখন অনেক কনসার্ন। আপনি একটা 15-20 বছরের ছেলেকে রাজাকার বলেন, এগুলি মানুষ কিন্তু উল্টা নিচ্ছে। এটার সাথে কোনো বাস্তবতা যখন খুঁজে পাচ্ছে না, আপনি তাদেরকে রক কাটা বলতেছেন, কারণ তার সাথে তো সে মিশতেছে, মিশে দেখে যে তার রক কাটা বলতেছেন, আসলে তো সে রক কাটে না, সে তো আমার বিপদে পাশে থাকে। তারপর আমি সবসময় তারা এইভাবে ছোটবেলা আমার ফ্রেন্ড, আমার বন্ধু, আমরা একসাথে 5-7 বছর পড়াশোনা করি। তো এগুলি পানির ফিল্টার, এগুলি মানুষ বললে মানে একটা অভিযোগ নিরূপা প্রকাশে আপনারা সেই ডাকসু নির্বাচনে 15 কোটি টাকা খরচ করেছে জামায়াত, না এটা এই অভিযোগও তো আছে। এটা আছে, আপা বলতে পারবে, এবং যারা জামাত, আমি সংবাদকর্মী, আমি 15 কোটি টাকা খরচ করার এখানে কিছু এই ইলেকশনে নাই আমার কাছে মনে হয়, যে 15 কোটি টাকা কীভাবে খরচ করবে। আমি সাপোজ আপনাকে একটা প্রশ্ন করলাম, একটা ব্যাখ্যা চাচ্ছি আমি, যে এইভাবে 15 কোটি ধরেন আপনি ছাত্রকে 5,000-2,000 টাকা করে এরকম দিচ্ছেন, এরকম একটা ঘটনা প্রতীকী বা 1-2 জন ছাত্র, 5 জন বা 10 জন ছাত্রকে আপনি বের করতে পারবেন? তাহলে আমি 15 কোটি টাকাটা কীভাবে খরচ করছি বলার জন্য একটা বলা, আর একটা হলো বাস্তব। এগুলি বলে কিন্তু আমি মনে করি যে বিএনপি আরো ব্যাকফুটে চলে যাচ্ছে। একটু যেতে চাই নিরূপা চৌধুরী মনি, শহীদুদ্দীন চৌধুরীর এনির এই বক্তব্যটাকে আপনি কেউ দেখছেন যে জামায়াত জাতীয় বেঈমান, চরমনে পীর হলো ভণ্ড। আপনারা কি কখনো মনে করেছিলেন 91-96 যখন জোট করেছিলেন তখন মনে ছিল, বা 2001 থেকে 6 আপনারা ছিলেন তখন কি মনে হয়েছিল? দেখেন, এটা শহীদুদ্দীন চৌধুরী এনি বলেছেন, নিশ্চয়ই তার কাছে আমি শেষ করি, তার কাছে নিশ্চয়ই একটা এটার ধারা বিবরণী আছে। কিন্তু এটা যে উনি বলেছেন, এটার একটা আমি সলিড কথাটা আমার কাছে যেটা মনে হয়েছে, সেটার কারণ হলো যে জামাতকে 17 বছর বিএনপি টেনেছে, এবং আপনি জানেন যে এই জামাতকে টানতে গিয়ে সবাই দেশে বিদেশে বলছে জামাতকে ছেড়ে আসো, তোমরা ইলেকশন তোমরা পাবা। যেটা আওয়ামী লীগ যেভাবে যুদ্ধবিরোধী তকমা লাগাইছে, সেই তকমা, এবং সেটার মধ্যে তো সততাও আছে, তারপরেও কিন্তু বিএনপি জামাতকে ছাড়ে নাই, কখনোই ছাড়ে নাই।
সেই না ছাড়ার পরে যখন সরকারের চেঞ্জ হয়েছে, হাসিনা যখন পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তখন এই জামাত প্রথমে এই বক্তৃতায় কি বলছে, আমরা এক জালিমকে বিদায় করে আরেক জালিমকে নিয়ে ক্ষমতায় দেখতে চাই না। এখন আপনি জালিম বলতে তো বামদের বোঝানো হয় নাই, বামরা ছোট ছোট দল, তারা তো ক্ষমতায় আসার যোগ্য না। তাহলে ক্ষমতায় আসার যোগ্যতা ওই মুহূর্তে কে, তাকেই তো বলেছে, নাম ধরে নাই, তাকেই তো বলেছে। তো এটা যখন গায়ে তুলে নিতে হবে কেন আপনাকে? আপনি এখানে আমি বলি আপনি কোট পরে আসছেন, আমি যদি কোট পরা ভদ্রলোকের কথা বলি, এখানে দুইজন ভদ্রলোক আছে, এটার পর কি নাম কি আর বলার কোনো দরকার আছে? কিংবা আমি যদি বলি যে চেক শার্ট পরা ভদ্রলোক, তার কি নাম বলার দরকার আছে? তো একটা যে ক্ষমতায় আসতে পারে তাকেই তো বলা হয়েছে, এটার জন্য নাম ধরার দরকার পড়ে না। তো সেইখানে ক্ষমতায় আসবে এটাই তো আপনাদের, আমাদের না, সমস্ত বাংলাদেশের ধারণা। আপনাকেও যদি জিজ্ঞেস করা হয় চোখ বন্ধ করে আপনি বলেন তো যে কোন দল বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বড়, অবশ্যই কোন দল এই মুহূর্তে ভোট দিলে সবচেয়ে আগে আগায় যাইতে পারে? আপনি যদি বলেন যে বিএনপি, তাহলে আমার দলের লোক তো আরেক দলকে ভোট দিবে না। তাহলে এই জিনিসটা প্রত্যেকের কাছে অনুধাবনীয়, এটা আমাদের কাছে না। তাহলে যখন জামাত ফার্স্ট এটা পায়ে পা দিয়ে ঝগড়া করলো, সেকেন্ড আপনার দেখেন পৃথিবীতে বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার পরে মনে হয় না কেউ এত বাজে গালি দিছে। আচ্ছা, আজকেও গালি হয়েছে, ওইখানে গালি দিছে, এই গালি ফেল করছে, এই গালি আজকের যে জঘন্য গালি হয়েছে, এই গালিও ফেল। যারা স্লোগান দিছিল বুয়েটে, ঢাকা ইউনিভার্সিটির যারা আমাদের নেতা সম্পর্কে বা দল সম্পর্কে যে স্লোগান দিয়েছিল, এটা কারা করেছে? এটা কি আমরা বুঝি না? এটা কে করেছে, কারা করতে পারে এই যে স্লোগানটা? এবং শোনেন, আমার দলের মধ্যে ঝগড়া লেগেছে, হ্যাঁ বিএনপির অনেকগুলো, বিএনপির সঙ্গে ঝগড়া লেগে মানুষ মারা গেছে, আমরা অস্বীকার করছি না, এবং অনেকগুলো শাস্তিও হয়েছে, 6-7 হাজার লোকের শাস্তি হয়েছে। কিন্তু যেটা না সেটাও বলাস, আপনার তকমাটা লাগায় ফেলছে। অথচ যারা তকমা লাগাচ্ছে তারা কিন্তু, আমরা যদি চোর হই তারা হলো ডাকাত, আমরা যদি ডাকাত হই তারা হলো একদম লুটেরা। তো লুটেরা বলছে ওই চালুনি বলে সুচকে যে তোমার একটা ফোঁটা আছে। তো আমার কথা হচ্ছে, তারা যখন এইভাবে বিএনপিকে বিভিন্নভাবে, আপনি যদি আমার বন্ধু হন তাহলে কিন্তু আপনি আমাকে তার সামনে ছোট করবেন না, তাকে সে চলে গেলে বা আলাদা ডেকে নিয়ে আমাকে বলবেন যে আপা আপনার এই সমস্যা আছে। কিন্তু আপনি যদি আমার বন্ধু না হন তাহলে আপনি কিন্তু জোরে জোরে কথা বলবেন। তারাও কি জামাত শিবির হয়ে গেছে? মিডিয়া তো ট্রায়াল হয় এখন, আপনি দেখেন, আমার কথা না, আমাদের নেতা জনাব তারেক রহমান বলছেন যে মিডিয়া ট্রায়াল হচ্ছে। মিডিয়া যে ট্রায়াল হয় আপনি ভালো জানেন। এবং একটা দলের কাছে এত বেশি পয়সা আছে, আমরা নিলে হয় চাঁদা, কিন্তু অন্য দলরা নিলে হয় হাদিয়া, কিংবা আপনার অনুদান, কিংবা আপনার ইংরেজিতে কি বলে এটাকে ভুলে গেলাম, ডোনেশন। তো আপনার এই যে হাদিয়া, এই হাদিয়া নিজেদের মধ্যে থেকে, আমি এটা নিয়ে কথা বলছি না, তারা ওইভাবে দলটাকে দল হিসেবে, আমরা দলটাকে দল হিসেবে দেখি, তারা দলটাকে দল হিসেবে দেখে না। তারা দলটাকে অনেকটা ওই যে বলছিল না জামাতের আমির, যে আর্মিরা আর আমরা প্রায় একই, আমরা একই। তার মানে ওইখানেও নির্দেশিত চলে, নির্দেশ দেওয়া মানে সব পালন করবে, এইখানেও তাই হয়। এবং এইখানেও চাকরি থেকে, অন্যখান থেকে একটা টাকার অনুদান তাদের কাছে প্রতি মাসে আসে। তো তাদের যে টাকাটা আসে, কারা দেয় টাকাগুলো? তারাও দেয়, বাইরের লোকও দেয়, অন্য দেশও দিচ্ছে। আমরা তো তুরস্কের নাম শুনছি, মালয়েশিয়ার নাম শুনছি। বিএনপির ওরকম, বিএনপির দেওয়ার মতো দল নাই, দেশ নাই। আমরা পাকিস্তানের নাম শুনছি তাদের সাথে। তারা বিদেশিরা দেয়, আবার নিজেদের মধ্যে চাঁদাবাজি করে। বিএনপির নিজেরা, আমরা যারা চাঁদা দেই, বিএনপির নিশ্চয়ই বিএনপির একটা আছে, আপনার কয় টাকা আমাদের আছে, কয় টাকা খরচ হলো, আমাদের কিন্তু হিসাব আছে। সেই হিসাব কিন্তু আমরা বছরে বছরে সরকারকে দেই। তো সেইখানে বিএনপি, আমরা যে চাঁদা দেই সে দিয়ে উঠে। বিদেশে যারা থাকে তারা যখন বিপদে পড়ি তখন তারা দেয়, ওটার কিন্তু একটা হিসাব থাকে, কে কোন দেশ থেকে কত দিল। বাট তাদের অনেক কিছু, অন্য দলের অনেকেরই হিসাব আমরা জানি না, যেটা আপনারাও মাঝে মাঝে বলেন। তো তারা তাদের নিয়ে তারা যেভাবে পয়সা খরচ করে এবং ন্যায় এবং অন্যায় জায়গায় পয়সা খরচ করে, যে অন্যায় জায়গায়, একটা ছোট্ট জায়গায় আপনার যেখানে লাগবে 10 টাকা, ওইখানে 10,000 টাকা খরচ করা মানে কি? সেই মানুষগুলো আপনাকে মনে রাখবে, এটাই তো স্বাভাবিক। আপনার যেটা রিজভী আহমেদ বলছে যে খাট তোষক দেওয়ার মানে কি, বিশ্ববিদ্যালয় কি দেয় না? ওটা তো এতিমখানা না। কিন্তু ছাত্রদল তো দিতে পারতো। ছাত্রদল কেন দিবে? কারণ ছাত্রদল কেন দিবে? আপনার এটা তো প্রশাসনে এমন না যে অফিসিয়াল অভাব আছে। আমি শোনেন, আমি আপনার দোয়া, ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আমি মেম্বার। আমি কিন্তু ওইখান থেকে দিলেও কিন্তু এটা লিগ্যাল,
বাট এরাও মনে করে নাই, কারণ এটার এতটা নিড ছিল না যে নিডের জন্য একটা প্রভোস্ট থাকে, কয়েকটা হাউস টিউটর মানে থাকে। হলে যে খাটগুলো দিয়েছে এটা নিড ছিল না, নিড ছিল, ওটা তারা বুঝবে। তাদের কর্মচারীর নিডের কথা বলছি আমি, তাদের কর্মচারীর অত নিড ছিল না যে তারা দেওয়ার অভাব বোধ করছে। বরং একটা ভিপিজিএস কি বলতে পারে, সর্বোচ্চ বলতে পারে আপনারা কেন এগুলা এখনো ডিস্ট্রিবিউট করছেন না। তাদের কিন্তু দেওয়ার এটা কোনো কথা না, তাদের ওই পানি, ঠান্ডা পানি, গরম পানি দেওয়ার কথা না, তারা এটা আদায় করতে পারে। সেই জন্যই বললাম যেখানে 10 টাকা খরচ করার কথা, আমার কথা হলো যেটা দরকার নাই, যেখানে যেটার দরকার নাই, এটা আমি উপযাচক হয়ে বাংলাদেশের মানুষ, আমি বলি পানির ফিল্টার অনেকখানে নাই, আপনার বাড়িতে আছে কিনা আমি জানি না, মানুষ পানি ফুটায় খায়। আমি বিশ্ববিদ্যালয় হলে ছিলাম, আমরা পানি ফুটায় খাইছি, পানি ফুটায় আমরা সেকে খাইছি। তাদের ঠান্ডা পানি দিয়েছে, শুনেন ঠান্ডা পানি, তাদের জন্য ঠান্ডা পানি লাগবে কেন? কয়েকদিন পরে আপনি এসি দিয়ে দিবে, তো এসি যখন দিয়ে দিবে, দিয়েও দিয়েছে, তো এসি কি বিশ্ববিদ্যালয়ের জন্য কি এসি দরকার পড়ে? বিশ্ববিদ্যালয়ের রুমে রুমে এখন আপনি যদি, তাহলে আপনি ওইভাবে দিলে তো আর কোনো কথা নাই, তাহলে ওটা একটা রাষ্ট্র, আপনি রাষ্ট্র হিসেবে তাকে ডিল করছেন। তা আপনি যদি রাষ্ট্র হিসেবে ডিল করেন, আপনারা সমালোচনা করবেন কিন্তু আপনারা দিবেন না। আমরা আমাদের এত সামর্থ্য নাই তো, আমরা তো এত চাঁদাবাজি করি না, এই হাদিয়া তো আমরা পাই না, আমরা এত টাকা কোথায় পাবো যে আমরা দিব? যাদের অনেক টাকা আছে তারা দিবে। তারা একটা নির্বাচন, একটা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের জন্য তারা 15, কেউ বলে 15 কোটি, কেউ বলে 100 কোটি, তারা কোটি কোটি টাকা খরচ করতে পারে, তাদের কাছে তো এটা কোনো ব্যাপার না। আচ্ছা, ধন্যবাদ আপা। একটা উত্তর জানতে চাই যে আসলে আমরা দেখেছিলাম ডক্টর ইউনূস যখন লন্ডনে গিয়েছিলেন তখন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠক করে একটা নির্বাচনের একটা ঘোষণা আমরা পেয়েছিলাম। এবারও কি 3 দলের নেতা গেছেন ওখান থেকে বৈঠকে, আসলে কোন ধরনের সুখবর আসতে পারে কিনা আপনি কি মনে করেন? আমার কাছে এই বৈঠকে যতটা সুখবর আসতে পারার কথা, তার চেয়ে বেশি অনেকটাই ডক্টর ইউনূস সাহেবকে সেভ করার জন্য, নিজের সেফের জন্য, সেফটির জন্য উনি ওদের নিয়ে গেছেন বলে আমার মনে হয়। সেফগার্ডের জন্য, পৃথিবীকে বোঝানোর জন্য, এখানে পৃথিবীর অনেক নেতারা আসবে, তাদেরকে বোঝানোর জন্য যে আমি কতটা ভালো আছি, দেখো আমাকে সব দল সাপোর্ট করে। আচ্ছা, আপনার কাছে আমি এই সময় পাবো কিনা জানি, তারপর একটু বলে দেই। আপনাদের অনেকে আজকে বিএনপি সবুজ সংকেত পেয়েছে বলে ঘোষণা বিভিন্ন পত্রিকায় এসেছে যে এটা আমাদের দল থেকে বলা হয়েছে, এটা একদম ভুল, একদমই ভুল। রিজভী আহমেদ যে কথা বলেছে ওইটাই হলো সত্য। আপনি কোন সবুজ সংকেত পেয়েছেন? আমি বললাম তো আমি পাই নাই, এবং আমার কথা হচ্ছে কেউই পেয়েছে কিনা আমি ঠিক জানি না। তাদের বিরুদ্ধে কি অ্যাকশনে যাবে আমি জানি না, এটা দল বুঝবে। আমরা ফেসবুকে দেখলে বোঝা যায় আমি অমুক জায়গা থেকে সবুজ সংকেত পেয়েছি। যে বলছিলাম খন্দকার আলমগীর হোসেন, আমার কাছে সময় খুবই কম, যে উনি বলছিলেন যে আসলে ডক্টর ইউনূস যাদেরকে নিয়ে গেছেন ওনার সেফগার্ডের জন্য নিয়ে গেছেন, আপনি কি মনে করেন? তাইলে আমার প্রশ্ন হচ্ছে যে আমি জেনে বুঝে আরেকজনকে আমি বলছি যে উনি দেশ সুশাসন প্রতিষ্ঠা করতে পারে নাই, এই করতে পারে নাই, সেই করতে পারে নাই, তাইলে আমি কেন তাকে সেভ করতে যাব? আমি যদি একদম প্রশ্ন করি, এখন আমি জানি না শুনে কেন সেভ করতে যাব? তো এটাও তাইলে আমার রাজনীতির জন্য সামনে নির্বাচন অনেক কথায় অনেক হিসাবই আছে, তাহলে আমি কম্প্রোমাইজ করছি। সামনে নির্বাচন আমি মাঠে কম্প্রোমাইজ না, আমরা এটা কি মনে করি যে বৈঠকে একরকম বলবো, আমি রাজনৈতিক ময়দানে একরকম কথা বলবো। আমরা কিন্তু একবারও ইউনূস সাহেবের বিপক্ষে কথা বলি না, আপনি মনে করে দেখেন, আমরা ইউনূস সাহেবের বিপক্ষে কোনো কথা বলি না, আমরা বলি ইউনূস সাহেব আমাদের সরকার। না, আপনি বলেছেন প্রথম বলেছেন যখন লন্ডনের যেটা ঘোষণার পর আপনারা আর বলছেন আমরা ব্যর্থতা নিয়ে কথা বলি, আমরা ব্যর্থতা নিয়ে কথা বলি, কোনো আস্থা নেই, এই সরকার একটা পক্ষকে না, আমরা আস্থা রেখেই নিয়ে আসছিলাম, বাট সরকার কোনো আমাদের কথার জবাব দিচ্ছে না, এই সরকারের বিরুদ্ধে কোনো কথা বলছে না। লন্ডন বৈঠক হওয়ার পরে ওনারা যখন এখানে তারেক রহমান সাহেব যখন বসে এখানে একটা নির্বাচন করছে, সেটা যদিও ঠিক হয় নাই যে এভাবে ওখানে এটা বাংলাদেশে এসে অন্য দলের সাথে একটু কৌশল করা, এটাও ওনাদের রাজনৈতিক অদক্ষতা। এবং ডক্টর ইউনূস তো আসলে রাজনৈতিকবিদ নয়, তো উনি যে প্রশ্নটি আপনি করেছেন যদি আবার একটু রিপিট করেন, এটা একটা বিষয়। আর আমি একটা প্রশ্নটা বাদ দিয়ে ফেললাম, আমি একটা ছোট্ট প্রশ্ন করি, সেটা হচ্ছে এখান থেকে কোনো সুখবর আসতে পারে কিনা, যেহেতু লন্ডন থেকে আমরা নির্বাচনের খবর পেয়েছিলাম, এখান থেকে যে নিউ ইয়র্ক সফর থেকে কোনো সুখবর আসতে পারে? 30 সেকেন্ডে যদি, এরপর 30 সেকেন্ড একটু আপনাকে দেবো। জি, সুখবর তো আমরা সবাই চাই, আমরা বাংলাদেশের মানুষ, আমরা বাংলাদেশকে ভালোবাসি। মানে আসন ভাগাভাগির বিষয়টা হইতে পারে কিনা? আসন ভাগাভাগির সম্ভাবনা আমি মনে করি না, ওখানে কোনো আসন ভাগাভাগির কোনো বিষয় নাই। জি জি। এবং আপনি আরেকটা প্রশ্ন, আপা যে বিষয়টা বলছে আমি একটু বলি, সেখানে যে ডাকসুর যে
সার্ভিসগুলা ডাকসুর পক্ষ থেকে দেয়া হচ্ছে, এখানে ছাত্ররা কিন্তু এটা অ্যাকসেপ্ট করছে। এখন আপনি যদি আমি মনে হয় এই প্রসঙ্গটা একটু না আলাপ না করি, আমি একটু যেতে চাই। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের ভাই একটা স্ট্যাটাস দিয়েছে, সেটাতে বলা হচ্ছে একদল শিবির ট্যাগ দিয়ে পিটিয়ে মারে, আরেক দলের আইনজীবী আদালতে সেই সন্ত্রাসীদের বাঁচাতে লড়ে, এক দলের নেত্রী সেই সন্ত্রাসীদের দায় মুক্তি দিতে নতুন শিবির থিওরি বানায়। কি আর বলবো বলেন। আবরার ফায়াজ বুয়েট শিক্ষার্থী, আবরার ফাহাদের ভাই কথা বলেছেন। নিশ্চয়ই আপনি একটি কথা বলেছিলেন যে বুয়েটের আবরার ফাহাদকে খুন করেছে শিবির, সেই কারণে হয়তো সে স্ট্যাটাস দিয়েছে। আমি যে কথাটা বলেছি সেটা হলো, আমার কাছে যেটা দৃষ্টিকটু মনে হয়েছে সেটা হলো যে শিবির করা ছেলের নাম হচ্ছে আপনার শিশির মনির, উনি শিবিরের সেক্রেটারি ছিলেন। আবরার ফাহাদের মামলার যে আসামি, তার মানে খুনি, যারা খুনি তাদের মামলা তার নেওয়ার কথা না হিসাব মতো। আপনি কি কখনো পারেন আপনার ভাইকে যে মার্ডার করবে তার খুনিদের পক্ষ হয়ে লড়তে? সে কিন্তু নিয়েছে, বিএনপির একজন নেত্রী নিয়েছিল। আমি বলি বিএনপির ওই নেত্রীকে সাথে সাথে বহিষ্কার করেছে। শিবিরের কর্মী বলে নাই তো ওনারা? শিবিরের কর্মী বলেছে কখনো? এটা যখন মনে করে মারা হয়েছে, আমি তো শিবির কর্মী বলি নাই। ওই সময়টা এটা কিন্তু চরম অন্যায় ছিল, চরম, সারা রাতভর পিটিয়ে। সেটা তো মানবিক দৃষ্টিকোণ থেকে সেই আসামিদের পক্ষে জামাত এটা করতে পারে না। আমি সেই জন্য বলছি যে এটা সে কখন এটা করেছে, যেহেতু শিশির মনির মামলাটা চালিয়েছে, তার মানে হেলমেট বাহিনী সেদিন যারা যারা ছিল, আওয়ামী লীগ ছাত্রলীগের তো হেলমেট পরার দরকার পড়ে নাই, কারণ 15.5 বছর তারা ছিল একদম ফ্যাসিস্ট। তারা যা করতো জানান দিয়ে করতো, চিৎকার করে করতো, মানুষকে দেখিয়ে দেখিয়ে করতো, করে আবার তারাই উল্টা মামলা দিত। তাহলে আপনার কেন দণ্ডপ্রাপ্ত যারা হয়েছে আপনার হেলমেট পরতে হলো? ছাত্র শিবিরের সংশ্লিষ্টতা দেখেছেন? যেখানে যারা মৃত্যুদণ্ড পেয়েছেন, কেউ যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছেন, আমি এটা কাউকে দেখার মতো আমি স্টাডি করি নাই, বাট আওয়ামী লীগের আপনার ঢাকা ট্রিবিউন, সম্ভবত ঢাকা ট্রিবিউন লিখেছিল যে দুই জনের ওই আসামিদের 2 জনের সঙ্গে সংশ্লিষ্টতা আছে। আমি একটু বলি, ঢাকা ট্রিবিউনের পরে বাংলাদেশে যে ধরনের বন্দোবস্ত, যে ধরনের রাজনীতিটা মানুষ প্রত্যাশা করছে বিএনপি থেকে, বিএনপি এই রাজনীতিটা আমার মনে হয় করতে পারছে না। এই যে ট্র্যাকিং ফ্যামিলির রাজনীতি, উনি যে বলতেছেন যে ওনারা চাঁদাবাজির যে বিষয়গুলি বলতেছেন অ্যাড্রেস করতে চাচ্ছেন না ওনারা। বাংলাদেশে কিন্তু চাঁদাবাজি হচ্ছে, সারা দেশে চাঁদাবাজি হচ্ছে। এখন বলতেছেন যে ওনাদের ছোট বড় দল কিন্তু ইনকাম কম, বড় দলের যদি উনি বললেন যে আমি দলকে ডোনেট করি বা আমি দলকে চাঁদা দিই, তাহলে তো ওনার বড় দলের চাঁদাও বেশি হওয়ার কথা। ছাত্র শিবির জামাতের দলরা নিজেরা চাঁদা দিচ্ছে। আপনি দেখেন প্রতিদিন কোথাও না কোথাও, আচ্ছা আমি বিল্ডিং করব, আমি একটা বিল্ডিং করতেছি, আপনি বললেন আইসা আমি এখানে বালু দিব, আমি এখানে ইট দিব, পাথর দিব, তো এগুলি তো আগের বন্দোবস্ত। মানুষ কিন্তু এটা থেকে নতুন কিছু চায়, এটা কিন্তু সবাই করে এরকম না। নতুন দিনের অপেক্ষায় আছি, কিন্তু খারাপ এরকম না। এটা কিছু মুসলিমীয় লোক এই কাজগুলি করে বিএনপির ক্ষতিগ্রস্ত করছে। অসংখ্য ধন্যবাদ খন্দকার আলমগীর হোসেন আপনাকে। দর্শক, এতক্ষণ আলোচনায় ছিলেন নীলুফার চৌধুরী মনি, বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য, ছিলেন খন্দকার আলমগীর হোসেন, কোষাধ্যক্ষ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন। দুজনকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, আপনারা ধৈর্য ধরে আমাদের আজকের এই অনুষ্ঠান দেখবার জন্য আপনাদেরও প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। রাজনীতিতে নতুন মোড় আজকের এই আলোচনা অনুষ্ঠান। ভালো থাকবেন সবাই।